শুধুমাত্র কি ১৫ বছর ক্ষমতায় থাকলেই আসলে এত বড় ক্ষমতার অধিকারী হওয়া যায়? মানে আমি একটু ভদ্রভাবেই বললাম, মানে এত বড় স্বৈরাচারী হওয়া যায়? এখন প্রাণহানি অস্ত্র ব্যবহার করবে, যেখানে যাবে সোজা গুলি করবে, ওটা বলা আছে। যে আমাদের দেশে বলে পয়েন্ট অফ নো রিটার্ন, কারণ এমন কিছু ঘটনা ঘটছে, করে ফেলছে, তখন চিন্তা করছে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে তো আমার বিপদ আছে। সুতরাং যতদিন এটাকে ক্লিন করা যায়, যতদিন এটাকে ধরে রাখা যায়। শেখ হাসিনা ১৫ বছরে যা করেছে, এখনকার যারা রয়েছেন ক্ষমতায় থাকুক কিংবা ক্ষমতায় আসার চেষ্টা করুক, তারা ১৫ মাসে আসলে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা আসলে ততটুকু করছেন। আন্দোলনটা ছিল জনগণের, কোন নেতা ছিল না, কোন রাজনৈতিক দল ছিল না। এখন কিন্তু সেই জনগণ নাই, সেই সাধারণ ছাত্র নাই। এখন মুষ্টিমেয় কিছু সমন্বয়ক আর তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু লোক, তারা তাদের দেশটাকে তাদের মনে করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। আল জাজিরার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেখানে নানাবিধ তথ্য এসেছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, জুলাই বিপ্লবের সময় আমরা আসলে দেখেছি অনেক ঘটনা আমরা দেখেছি, নির্বিচারে ছাত্রদেরকে মারা যেতে দেখেছি, গুলি করতে দেখেছি। এই যে বিবিসির রিপোর্ট বলি, আল জাজিরার রিপোর্ট বলি, কিংবা আমাদের নিজের চোখে দেখা কিংবা নানাবিধ ঘটনা বলি, প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে স্বৈরাচারী হয়ে ওঠা কিংবা তার যে নির্দেশনাগুলো তিনি না হয় দিচ্ছিলেন, কিন্তু সবকিছু তার দখলে চলে আসলো। মানে তিনি যা বলছেন সবাই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার পেছনে পেছনে যাচ্ছেন। প্রশাসন তার দখলে, শিক্ষা খাত, সেই সময় আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে শিক্ষা কমিটিগুলো, শিক্ষকরাও সাহায্য করেনি। স্বাস্থ্য খাতের কথা যদি বলি, পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়নি, একদম সব কিছু তার দখলে এইভাবে চলে আসলো। তিনি আসলে শুধুমাত্র কি ১৫ বছর ক্ষমতায় থাকলেই আসলে এত বড় ক্ষমতার অধিকারী হওয়া যায়? মানে আমি একটু ভদ্রভাবেই বললাম, মানে এত বড় স্বৈরাচারী হওয়া যায়? মানে একটু দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আসলে এটি সম্ভব, নাকি কি আসলে কারণ থাকতে পারে এটার পেছনে? ক্ষমতার লোভ, এবং সেই ক্ষমতার লোভটা বিদেশি শক্তি তাদের স্বার্থ উদ্ধারের জন্য ওনাকে রেখেছিলেন। ক্ষমতার লোভ। আমি আসলে সত্যিকার বলতে কি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে কিভাবে যে স্বৈরা শাসক হলেন, ক্ষমতার মোহ তাকে অবিশ্বাস্য ভাবে অন্ধ করে ফেললেন। তিনি যাদের জন্য উনি, যাদের রক্ষক জনগণ, তাদের বিরুদ্ধে উনি লেগে গেলেন। একটা কারণ যে ইগো, ক্ষমতা। তার মানে গণতন্ত্রের প্রতি মোটেও শ্রদ্ধা নেই, ওনার ছিল না। এবং তার ছাড়াও তার যখন মানুষ এত ক্ষমতাধর হয়, তার আশেপাশে যারা সাইকোপ্যান থাকে তারা সবসময় তার দোষটা দেখে না, সবসময় তার প্রশংসায় করতে থাকে। আপনি এটা করছেন, আপনি ওইটা করছেন, আপনি ওইটা করছেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি এই করছেন, সেই করছেন। এগুলা করতে করতে তাকে এই লোকগুলো আরো বেশি পুশ করে ফেলেছে। হ্যাঁ, সমস্ত সিস্টেমকে, প্রশাসনকে, আপনার জুডিশিয়ারি, এভরিথিংকে উনি করাপ্টেড করে ফেললেন। এবং যে কাজগুলো উনি করেছেন এখন যেটা প্রমাণ হয়ে আসছে, এবং ওনারা পরীক্ষা করেও দেখছে যে এটা কোনো এআই জেনারেটেড না। হ্যাঁ, এবং তার কথাগুলো যেভাবে উনি বলছেন, যে তার কল রেকর্ড থেকে, এবং জুলাই 18 তারিখে স্পেসিফিক তারিখ এবং ডেট দিলে, জুলাই 18 তারিখে থেকে। তারপরে উনি তার আত্মীয় যে ঢাকা সাউথের মেয়র ফজলে নূর তাপসের সাথে কথা বলতে বললো, এখন উপর থেকে শুরু হয়েছে, আমি বলে দিছি, এখন ওরা সরে যাচ্ছে। আমি নির্দেশ দেওয়া আছে, ওপেন নির্দেশ দিয়েছি একদম, এখন প্রাণহানি অস্ত্র ব্যবহার করবে, যেখানে যাবে সোজা গুলি করবে, ওটা বলা আছে। এই যে জিনিসগুলো, এবং এটা প্রমাণ হয়েছে যে হেলিকপ্টার থেকে প্রমাণ করার পর, এই যে গাড়ে গুলিবিদ্ধ এবং ইয়েতে বুকে গুলিবিদ্ধ, এবং এটা যে হাসপাতালে ভর্তি হয়েছে, ওগুলো এক্সরে দেখে ডাক্তার এখন বলতেছে দিজ আর অল এভিডেন্স। এবং এটা থেকে আমাদের মনে হয় বোঝা দরকার, আমাদের দেশের পলিটিশিয়ানদের বোঝা দরকার, যে আপনি যতই পাওয়ারফুল হন না কেন, যে আপনি যদি নির্বিচারে জনগণের উপরে খারাপ কাজ করেন, আপনি যদি ক্ষমতা লোভী হন, আমি আপনার যে প্রশ্নের একটা জবাব হলো যে ক্ষমতা তাকে অন্ধ করে ফেলছে। ভাই, আপনার আর কতদিন দরকার? রাইট, ক্ষমতা তো আপনার কি দরকার ছিল? এবং ক্ষমতা থাকতে গিয়ে করাপ্টেড হয়ে গেছে। কারণ করাপ্টেড মানে যারা আপনাকে জিহুজুর করে, তারা তো আপনার হালুয়া রুটির ভাগ দিতে হবে। সব কিছু মিলে
ওই যে আমাদের দেশে বলে পয়েন্ট অফ নো রিটার্ন, কারণ এমন কিছু ঘটনা ঘটছে করে ফেলছে, তখন চিন্তা করছে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে তো আমার বিপদ আছে। সুতরাং যতদিন এটাকে ক্লিন করা যায়, যতদিন এটাকে ধরে রাখা যায়, ওটা তাকে আরো ইয়ে করে ফেলছে, অ্যাগ্রেসিভ করে ফেলছে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত খুবই, এবং উনি জানতেন যে ফোনের উল্টা দিক থেকে বলা হয়েছিল যে প্লিজ বি কেয়ারফুল, কারণ এগুলা রেকর্ড হচ্ছে। উনি বলছে আমি জানি এগুলা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারছেন? সুতরাং কতটুকু ডেসপারেট হলে, কতটুকু অন্ধ হলে মানুষরা করতে পারে, আমার অবিশ্বাস্য মনে হয়। ওনারা তো রেসপেক্টেড লোক, পলিটিক্স করছে অনেকদিন, বিশেষ করে ওনার বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের স্বাধীনতা, ওনার ভূমিকা সবকিছু মিলে ওনার হি শুড হ্যাভ বিন মাচ মোর কেয়ারফুল, মাচ মোর পিপল সেন্ট্রিক, রাইট? আওয়ামী লীগ একটা 75 বছরের দল, একটা সেন্ট্রিক, এই দলটাকেও উনি ইয়ে করে ফেলছে, কি বলে, কলঙ্কিত করে ফেলছে উনি। এটাই আমি বলবো আর কি, যে ক্ষমতা লোভ ওনাকে এরকম করেছে আর কি। জি, মোহাম্মদ মালেক, আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন। সেটা হচ্ছে জুলাই আন্দোলনটা কিন্তু আসলে কোনো দলের ছিল না, আমরা দেখেছি সাধারণ মানুষের ছিল, সব পক্ষ সেখানে ছিল, এবং কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশগ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশকে যখন স্বৈরাচার মুক্ত করা হলো, কিংবা এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে একটা নির্দিষ্ট পক্ষ আসলে এটার সুফলটা নেয়ার চেষ্টা করছে, এবং শেখ হাসিনা 15 বছরে যা করেছে, এখনকার যারা রয়েছেন ক্ষমতায় থাকুক কিংবা ক্ষমতায় আসার চেষ্টা করুক, তারা 15 মাসে আসলে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা আসলে ততটুকু করছেন। মানে এক স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়ে আমরা কি আবারও ওই একই পথের দিকে যাচ্ছি, এরকম কোনো শঙ্কা আপনি করেন কিনা? দেখুন, শঙ্কা করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু তার কারণ গত 1 বছর সময় কিন্তু কম নয়। একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 1 বছর সময় অনেক বড় সময়। এই সময়ের মধ্যে আমরা কি আসলে, আমরা যে ওই যে নতুন বাংলাদেশ বা নয়া বন্দোবস্ত, সেগুলোর ব্যাপারে সামান্যতম কোনো মানে আলামত দেখতে পেয়েছি যে নতুন বাংলাদেশ হচ্ছে, বা একটা মানে নতুন বন্দোবস্ত হচ্ছে? আমরা তো পুরাতন বন্দোবস্তটাকে আরো পুরাতন হতে দেখছি এখন পর্যন্ত। নতুনের দিকে যাত্রা করার তো কোন রকম লক্ষণ আমরা দেখিনি। আপনি একটা জিনিস আপনাকে বলে, দুটো দৃশ্য আমার মনে পড়ে আর কি। একটি হলো যে গত বছরের 5 আগস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা মিডিয়ার লোক, আমাদের চেয়ে আপনারা ভালো করে দেখেছেন, যে সেদিন সবচেয়ে বেশি ভূমিকা এবং তৎপর কেস কার ছিল? ডক্টর আসিফ নজরুলের। ক্যান্টনমেন্টে যাওয়া, বঙ্গভবনে যাওয়া, এই যে সরকার গঠন করা, ছাত্রদের সাথে সমন্বয় করা। তিনি শহীদ মিনারে যখন সেদিন বক্তৃতা করছিলেন, সেই ভিডিওটা দেখুন, মনে হচ্ছিল যে তিনি বোধহয় বিপ্লবের নায়ক, এরকম। আর এই যে মাইলস্টোনের ঘটনায় আসিফ নজরুলকে কোথা থেকে দেখলাম? জানালার ভিতর থেকে অবরুদ্ধ অবস্থায় কথা বলছেন। 2টা ভিডিও দেখেন। আজকে তিনি সামনে এসে কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু 9 ঘন্টা তাকে অবরুদ্ধ থাকতে হয়েছে। এটি কারণটা কি? ওই যে আপনি যেমন শুরুতে প্রস্তুতি করেছিলেন, যে আন্দোলনটা ছিল জনগণের, কোনো নেতা ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। এখন কিন্তু সেই জনগণ নাই, সেই সাধারণ ছাত্র নাই। এখন মুষ্টিমেয় কিছু সমন্বয়ক আর তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু লোক, তারা তাদের দেশটাকে তাদের মনে করেছে। তো সেই জন্য আমি বললাম যে আপনার কথা আপনি যে বলেন আশঙ্কা, এই জন্য আশঙ্কা না করার কোনো কারণ নেই। তো এই প্রসঙ্গে আমার একটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গানের কথা মনে পড়লো। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান আছে, এখন সকাল রাতের মতো অন্ধকার। তার মানে আমরা একটা দীর্ঘ অমানিশা শেষে একটা নতুন ঝলমলে সকাল দেখতে চেয়েছিলাম, কিন্তু এ সকাল দেখি যে রাতের মতোই অন্ধকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।